সেটাও আমাদের রাজবাড়ী জেলার ঘটনা। তো এটা একটা বিলের ঘটনা। এই বিলের অবস্থানটা আমি একটু বলি। এই বিলটা রাজবাড়ী জেলার সুলতানপুর ইউনিয়নের মধ্যে পড়ে গিয়েছে আর কি। তো সুলতানপুর ইউনিয়নের মানে ধর্মসী গ্রাম থেকে এটা আসলে শুরু। তো এটাকে মাসাইলের বিল বলে। এটা অনেক বড় বিল, কিন্তু মানে এমনি শুষ্ক মৌসুমে এটা অতটা বোঝা যায় না, কারণ সেখানে চাষাবাদ হয়। কিন্তু বর্ষাকালে এই যে কিছুদিন পর থেকেই যেটা শুরু হবে বর্ষাকাল, তখন অনেক মানে এত সুন্দর পরিবেশ। এবং ওখানে যেই বাড়িঘরগুলো আছে মানে দ্বীপের মতো দেখা যায়, মনে হয় একটা সমুদ্রে অনেকগুলো দ্বীপ এরকম মনে হয়। খুবই সুন্দর একটা পরিবেশ আর কি ওখানে। তো আমি নিজেও ওই বর্ষাকালে আমি সেখানে গিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। এখন আমি ওই বিল রিলেটেড একটা ঘটনা আমি আপনাদের শেয়ার করছি। তো ওখানে এই ঘটনাটি আসলে আমি ফার্স্ট যে ঘটনাটি বলেছিলাম যে 86 বা 87 সালের দিকে, এই ঘটনাটি ঠিক একই সময়ের দিকের ঘটনা। তো ওখানে নাসির নামে একটা ছেলে ছিল। তো ওদের বাসা ওই ওই ওখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে একটা গ্রাম আছে, এটাকে আমার এই মুহূর্তে নাম মনে করতে পারছি না আর কি। তো যাই হোক, তো মনে পড়েছে বেলেশ্বর নামে একটা গ্রাম আছে ওখানে। তো ওই বেলেশ্বর গ্রামের নাসির নামে একটা ছেলে ছিল। তো ওদের বাড়িতে কিছু আত্মীয় স্বজন এসেছিল রমজান মাসে। এটা ওই সময়টাও ছিল রাসেল ভাই রমজান মাস, বর্ষাকাল। তো রমজান মাসে যখন এসেছিল, তখন রমজান মাসে আসার পরে তো ওদের একটা প্ল্যান ছিল যে যেহেতু আমরা এক সময় একটা আসলাম, তাহলে একটা কাজ করি, আমরা সারাটা দিন যদি একটু বিলে নৌকা নিয়ে একটু ঘোরাঘুরি করি, ইফতারের আগে বাসায় চলে আসবো। এরকম একটা পরিকল্পনা ছিল তাদের। এবং সত্যি তাই, 3 জন মিলে তারা একটা নৌকা নিয়ে ওই মাসাইলের বিল দিয়ে তারা ঘোরাঘুরি করছে আর কি। তো তারা বেরিয়েছে 12টার দিকে। তারা চিন্তা করেছে আবার ঘন্টাখানিক কি করে আমরা ইফতারের আগেই মানে আসরের সময় আমরা ফিরে আসবো, এরকম একটা প্ল্যানিং তাদের ছিল। তো ওরা যখন ওখানে ঘোরাঘুরি করছিল, তো যখন ফিরে আসবে, বাসায় ফিরে আসবে, আসরের সময় হয়ে গেছে, ফিরে আসবে। তো তখন হঠাৎ একটু যে একটা দ্বীপের মতো যেই ঘরবাড়ি আছে, যেখানে একটু উঁচু করে, কারণ বর্ষাকালে ওই ঘরবাড়িগুলো তাদের তলিয়ে না যায়, এই জন্য মাটি ফেলে ওই উঁচুতে ঘরবাড়ি করা হয় ওখানে। তো ওখানে হঠাৎ করে দেখে যে 20-25 জন লোক ওদেরকে ডাকছে, জোরে জোরে ডাকছে, এই বাবারা এদিকে আসো, এদিকে আসো, আমাদের একটু সমস্যা হয়েছে, এদিকে আসো। তখন ওরা চিন্তা করে যাই দেখি কি সমস্যা। তো ওরা সেখানে যান। তো যাওয়ার পরে বলছে যে দেখে যে মানে নতুন বিয়ে হয়েছে, সদ্য বিবাহিত একটা দম্পতি আছে, বিবাহের মানে লাল শাড়ি পরা বউ আছে, জামাইও আছে সেখানে। তো বললো যে আমরা তো আসলে ওই পাশে, বললো যে এখান থেকে প্রায় আধা কিলোমিটার 1 কিলোমিটার দূরে আর একটা বাড়ি আছে। তো বললো তার একটু সামনেই তো এখন তো এই নতুন বউর শরীরে অনেক গহনা আছে, ডাকাতি হতে পারে, আমাদের নৌকা একটু সমস্যা হয়েছে, মেরামত করতে সময় লাগবে। তোমরা একটু যদি হেল্প করতে, অন্তত এই হাজব্যান্ড ওয়াইফ যারা, এদেরকে একটু আগে আগে পৌঁছে দিয়ে আসো, সন্ধ্যার আগে পৌঁছে দিয়ে আমরা পরে যাবো। তখন ওনারা চিন্তা করলেন যে ঠিক আছে, যেহেতু ওনারা এইভাবে বলছেন, একটু উপকার করার দরকার। তো ওনারা জাস্ট শুধু, নৌকাটা ছোট ছিল, 5 জন ওঠার জন্য যদিও যথেষ্ট ছিল না, তারপরেও মানে ওরা ছিল 3 জন এবং ওই হাজব্যান্ড ওয়াইফ 2 জন, ওদেরকে উঠালো, উঠিয়ে তো বললো যে ঠিক আছে তোমরা চলে যাও। এখন রাসেল ভাই ওই ওনারা যে কোথায় যাবেন এটা জানতো না, শুধু জাস্ট ওই যেই হাজব্যান্ড যে ছিল যেখানে ওই মহিলার, তো তাকে জিজ্ঞেস করছিল যে আমরা কোন দিকে যাব। শুধু উনি কোনো কথা বলে না, শুধু হাত দিয়ে সামনে দেখে যে আপনি সামনের দিকে চলেন। তো নৌকা নিয়ে সামনে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, অনেকক্ষণ হয়ে যায়, প্রায় 1 কিলোমিটার পার হয়ে গেছে। এদিকে কিন্তু রাসেল ভাই সন্ধ্যা নেমে আসছে, ওরা তো বাসায় গিয়ে ইফতার করবে, সন্ধ্যা নেমে আসছে, কিন্তু পথ আর শেষ হয় না। এবং ওই যে দ্বীপের মতো কোনো ঘর বাড়ির ওরা দেখা পায় না, মনে হচ্ছে যে একটা মানে সমুদ্র বা এমন একটা নদীর মধ্যে তারা পড়েছে, তার কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না। তখন ওদের মানে ওরা বলে যে ভাই আমরা আসলে কোন দিকে যাচ্ছি, আমরা তো পথ ভুল করছি না। তখন আবার ওই জামাইটা মানে যেই বর সেদিনে ছিলেন, সে আবার হাত দিয়ে দেখাচ্ছে সামনে, ওরা সামনের দিকে যাচ্ছে। সামনে যত যায় মনে হচ্ছে যে ওরা কোনো উত্তাল স্রোতের মধ্যে আস্তে আস্তে চলে যাচ্ছে। এবং যতটাই সন্ধ্যা হচ্ছিল, মনে হচ্ছে যে নৌকা চালাতে অনেক কষ্ট হচ্ছে এবং নৌকাটা আরো ভারী হয়ে আসছে। এখন ওরা চিন্তা করছে আমরা সারাদিন রোজা আছি, হয়তো বা এই কারণে শরীরের বল কমে গেছে, এই কারণে হতে পারে যে আমাদের ভারী মনে হচ্ছে। কিন্তু আমরা তো আগেও আসছি, মানে যে নাসির যে ছেলেটা বলছে আমি তো এর আগেও বর্ষাকালে আছি, এরকম স্রোত তো কখনো আমি বা এরকম দেখিনি, ঢেউ তো এরকম কখনো আমি দেখিনি, এখানে তো এরকম ঢেউ হয় না কখনো। তো একটু সন্দেহ লাগে রাসেল ভাই। কিন্তু যখন মাগরিবের আজান হয়ে যায়, আজান হওয়ার পরই রাসেল ভাই নৌকাটা এমন ভারী হওয়া শুরু হয় যে ওরা 3 জন মিলেও মানে বৈঠা দিয়ে নৌকাটা আগাতে পারছিল না। তখন ওদের বিশেষ করে নাসিরের মনে একটু সন্দেহ লাগে যে কি ব্যাপার, এমন হচ্ছে কেন। তখন মানে ওরা ওই যখন সন্ধ্যা নেমে আসে, সন্ধ্যার পরে ওই নৌকায় যে 2 জন ছিল, এতক্ষণ শুধু মানে ওয়াইফের চেহারা দেখা যায়নি, বড় ঘোমটা দিয়েছিল, শুধু যেই বর বেশিতে ছিল তার চেহারা দেখা যাচ্ছিল আগের দিনের বেলা। রাসেল ভাই যখন সন্ধ্যার পরে মানে অদ্ভুত রকমের 2টো চেহারা ওরা আবিষ্কার করলো ওদের নৌকায়। দেখলো নৌকার উপরেই যে মানে বধূ বেশে যে মেয়েটি ছিল, তার ঘোমটা সে খুলে ফেলেছে এবং মানে অত্যন্ত কালো এবং বিকট চেহারার একটা মহিলা সে। এবং তার মাথার মানে পুরো মাথার 1/3 জুড়ে মোটা মানে দাগে সিঁদুর দেয়া তার মাথায়। এবং ওই যে সাথে যে বর বেশে যে লোকটা ছিল, তার চেহারা বিকট আকার ধারণ করেছে। তখন এরা 2 জন মিলে যে কাজটা করে রাসেল ভাই, ওই বর এবং বধূ বেশে যে ছিল, এরা 2 জন মিলে ওই 3 জনকে অ্যাটাক করে বসে এবং ধস্তাধস্তি হতে শুরু করে। এদিকে রাসেল ভাই যখন ওদের ফ্যামিলির লোকজন এই 3 জনকে খুঁজে না, যখন দেখে যে ইফতার সময় হয়ে গেছে, ওরা আসছে না, তখন বিকাল হয়ে গেছে আসছে না, তখনই কিন্তু ওরা চিন্তা করেছে কোনো বিপদে পড়লো না তো,
বেড়াতে আসছে দুইটা ছেলে, ওরা তো বিপদে পড়ে নাই, ওনারাও রাসেল ভাই একটা নৌকা নিয়ে বের হয়েছিল। আচ্ছা, নৌকা নিয়ে বের হওয়ার পরে তখন ওনারা দূর থেকে, তখন একটা 5 ব্যাটারি লাইট ছিল আর কি, টর্চ লাইট ছিল, দূর থেকে টর্চ মেরে দেখছিল কোথাও দেখা যায় কিনা, এবং আশেপাশের লোকদেরকে জিজ্ঞেস করছে এরকম টাইপের তিনজনকে নৌকা নিয়ে কোথাও দেখেছো। তখন অনেকেই বলেছে যারা ওই মাছ ধরে রাসেল ভাই সন্ধ্যার আগে ফিরে আসছিল, তখন ওনারা বলতেছিল যে হ্যাঁ তিনটা ছেলেকে তো নৌকা নিয়ে যাওয়া দেখলাম। তখন রাসেল ভাই একটা বিষয়, যারা এসেছে ফিরছে তারা কিন্তু সবাই ওই নৌকায় 3 জনকে দেখেছিল, কিন্তু নৌকায় কিন্তু আসলে 3 জন ছিল না, ছিল 5 জন। কিন্তু যারা ফিরছিল ওরা কিন্তু কেউ নৌকায় 5 জনকে দেখে নাই, দেখেছে 3 জনকে। তখন ওরা যারা ওই এসেছিল তখন জানে যে অনেক সময় বর্ষাকালে এই সমস্ত জায়গায় কিছু ভয়ের ঘটনা ঘটে থাকে, তখন ওরা চিন্তা করছিল আমাদেরকে আরো দ্রুত সামনের দিকে গিয়ে ওদেরকে খুঁজতে হবে। তখন ভাই অনেক দূরে যখন এসেছে তখন টর্চ যখন মেরেছে তখন দূরে একটা নৌকা ওরা দেখছিল, তখন মনে হচ্ছিল যে 3 জন লোক একটা নৌকায় ধস্তাধস্তি হচ্ছে কোনো কিছুর সাথে, কিন্তু কার সাথে হচ্ছে সেটা দেখা যাচ্ছে না। তখন ওনারা দ্রুত নৌকা চালিয়ে সেখানে যান এবং 3 জনকে গিয়ে ওখানে অচেতন অবস্থায় পান। এবং আরেকটা জিনিস রাসেল ভাই, ওনারাও ওখানে গিয়ে আবিষ্কার করেন যে সত্যি সত্যি নৌকাটা এমন একটা জায়গায় যে ভয়ঙ্কর ঢেউ সেখানে ছিল, যে কোনো সময় ওই নৌকাটা যদি মানে উল্টিয়ে যায়, মানে ওরা তো অচেতন হয়ে গেছিল, ওরা কিন্তু আর সাঁতার কাটতে পারবে না, ওরা ওখানে মারা যাবে। তখন ওখান থেকে অচেতন অবস্থা তাদেরকে উদ্ধার করা হয়। পরবর্তীতে যাদের যখন জ্ঞান ফেরে তখন তারা এই সকল ঘটনা খুলে বলে, এবং একজন ভালো আলেমের সাথে যখন এই বিষয়টা নিয়ে তাদেরকে একটু ঝাড়ফুঁক করার জন্য নিয়ে যাওয়া হয়, তখন তারা বলেছিল, মানে ওই আলেম বলেছিলেন যে তোমাদের ভাগ্যটা আসলে ভালো, যে রমজান মাস তো এই কারণে আসলে তোমাদের অতটা ক্ষতি করতে পারে নাই, কিন্তু যদি অন্য সময়টা হতো, এই বর্ষাকালে অন্য সময়টা হতো, এমন একটা জায়গায় তোমাদেরকে নিয়ে গেছিল, ওই জায়গাটা খুব দুষ্টু জিনপরিদের একটা আস্তানা, ওরা মাঝে মাঝে মানুষকে পথ ভুলিয়ে দিকে নিয়ে যায়। তো তোমরা এই সময়ের কারণে, রমজান মাসের কারণে ওরা অতটা তোমাদেরকে ক্ষতি করতে পারেনি, আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন আর কি। তো এরপরে ওরা মোটামুটি এরপরে ওদের সাথে এই ধরনের ঘটনা রাসেল ভাই কখনো ঘটে নাই। এবং মাসাইলের বিলে বর্ষাকালে এরকম বেশ কিছু প্লেস আছে রাসেল ভাই যেখানে সন্ধ্যার পরে লোকজন কেউ যায় না, ওখানে এখনো এই ধরনের কিছু সমস্যা রয়ে গেছে। এটা ছিল রাসেল ভাই আমার সেকেন্ড স্টোরি। অনেক ধন্যবাদ আপনাকে আপনার দ্বিতীয় ঘটনা বলার জন্য এবং আমাদেরকে শোনানোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা যেটা এখন করবো সেটা হচ্ছে ছোট্ট একটা বিরতি নেবো এবং বিরতির পরে নতুন অতিথি নিয়ে আবারও ফিরে আসবো। তবে এই বিরতির মাঝখানেই আপনি শুনতে পাবেন আরো একটি ঘটনা, যেটি একটা অডিও ক্লিপ, এবং সেই অডিও ক্লিপটি আমি আপনাদের জন্য প্লে করছি এবং সেই সাথে নতুন অতিথি নিয়ে আবারও ফিরে আসছে কিছুক্ষণের মধ্যেই। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhuthfm@radiofurti.fm, which is bhfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radiofurti, www.facebook.com/bhuthfm.russell। এই দুটো অ্যাড্রেসে এসে আমাদেরকে লিখতে পারেন, আপনার কথা জানাতে পারেন। এবং এছাড়াও আমাদের টুইটারের যে আমাদের যে পেজটা রয়েছে সেটা হচ্ছে যে আর যে রাসেলের যে পেজটা সেটা হচ্ছে রাসেল, RUSSEL রাসেল _BhuthFM, BHWTFM, ব্যাস হয়ে যাবে। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট ঘটনা এবং ফিরে আসছি একটু পরে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড, রেডিও ফুর্তি, FM and you ফুর্তি। Bhuth FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম Bhuth FM এর সকল লিসেনার্সদের। আমার নাম আজিজুর রহমান সজল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগ থেকে সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করলাম। বলে রাখা ভালো, আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার বাসা কেন্দ্রিক। এর আগের ঘটনাটা বলে নেওয়া দরকার। 2008 সালের দিকে আমাদের বাসায় একজন ভাড়াটি আসে, যার নাম আমরা তাকে তাজুল আঙ্কেল বলে চিনতাম। তো ওনার ব্যবহার, আচার আচরণ খুবই অদ্ভুত ছিল। অদ্ভুত বলতে স্বাভাবিক মানুষের মতো না। হঠাৎ করে চোখগুলো বড় করে আমাদের ভয় দেখাতো, বা হঠাৎ করে গাছে উঠে যেত, হঠাৎ করে এখানে চলে যেত, হঠাৎ করে দেখা যেত যে আমাদের বাসায় একটা করই গাছ আছে, করই গাছের উপরে উঠে বসে ভাত খাচ্ছে। এরকম অদ্ভুত অনেক বিহেভিয়ার ওনার মধ্যে লক্ষ্য করা গেল। তো একদিন হঠাৎ করে কি হলো, ওনার স্ত্রী আমাদের বাসায় এসে অনেক চিৎকার করে বলতে লাগলো আমার বাবাকে যে চাচা